আজকে যে ঘটনাটা আমি আপনাদের সামনে বলবো, সেই ঘটনাতে রীতিমতন পুলিশকে লাট্টুর মতন পাক খাওয়ানো হয়েছে। এবং এই লাট্টুর মতন যে পাক খাওয়ানোর ব্যাপারটা আছে না, এই পাক খাওয়ানোর ব্যাপারটা কে করেছে? যে ক্রাইমটা করেছে সে করেছে, নাকি অন্য কেউ করেছে? আজকের ঘটনাটা এতটা নৃশংস, কিন্তু নৃশংসতা সত্ত্বেও আপনি দেখতে পাবেন যে আপনার কোথাও যেন মনে হচ্ছে যে হচ্ছেটা কি। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে 2016 সালের। তখন ওই কেরালার ইলেকশন হবে, ভোট প্রচার পর্ব চলছে, এবং সেই সময় প্রত্যেকটা খবর সেন্সিটিভ থাকে। প্রত্যেকটা খবরে যে কোনো গভর্নমেন্ট পড়ে যেতে পারে, আবার তৈরিও হতে পারে। তো এই ক্ষেত্রেও কিন্তু সেই রকম একটা ট্রেন্ড দেখা যাচ্ছিল। কিন্তু এর মাঝেই একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা কেরালার যে এর্নাকুলাম আছে, সেই এর্নাকুলামে ঘটে। সেইখানে একটা মেয়ে থাকে যার নাম হচ্ছে জিশা, যে একজন ল স্টুডেন্ট। বাবা ছোটোবেলায় তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। মা আশেপাশে বাড়িতে ছোট কাজ, ঘরের মধ্যে কিছু গৃহস্থলীর কাজ, এরকম নানান ছোটোখাটো কাজ করে কাটায়। তারা একটা ছোটোখাটো বস্তিতে থাকে, কিন্তু সেই বস্তির পাশে একটা লেক ছিল, এবং সেই লেকটা না, ওখানে লোকাল যেসব মানুষ আছে তাদের কাছেও বেশ একটা ফেমাস ছিল। প্রচুর লোক ওই লেকে আসতো, স্নান করতো। প্রচণ্ড মেধাবী ছিল, কিন্তু গরিব ফ্যামিলিতে হওয়ার জন্য সে যে ল নিয়ে পড়াশুনো করবে সেটাতে অনেক প্রবলেম হচ্ছিল। কিন্তু সে একটা এর্নাকুলাম কলেজে পড়াশোনার জন্য স্কলারশিপ পায় অন দ্য বেস অফ তার রেজাল্ট। তো তার তার যে লাইফ আছে, সেই লাইফটা সে ভালো দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার ইচ্ছা যে যেসব মেয়েরা তাদেরকে হাজব্যান্ড ছেড়ে চলে গেছে, হাজব্যান্ড মারধর করে, ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম আছে, তাদেরকে সে ল পড়ে হেল্প করবে। একটা নোবেল থিঙ্কিং নিয়ে সে লটা পড়ছিল। আর কয়েক বছরই বাকি ছিল যে তার লটা কমপ্লিট করে সে একটা লয়ার হয়ে যাবে। তারপর সে কোর্টে দাঁড়িয়ে তাদের হয়ে লড়াই করবে এবং তাদের প্রাপ্যটুকু তাদেরকে ফিরিয়ে দেবে। কিন্তু আফসোসের ব্যাপার এটাই ছিল, জিশার যে এই স্বপ্ন আছে, জিশার যে এই মায়ের স্বপ্ন আছে, সেই স্বপ্নটা খুব জলদি শেষ হতে যাচ্ছিল। তারিখটা ছিল 28শে এপ্রিল 2016। এই দিন তার মা সকালবেলা রান্না বান্না করে সে তার কাজে চলে যায়, এবং কাজে চলে যাওয়ার পর সারাদিনই এই জিশা বাড়িতে একা ছিল, এবং মা ফিরবে রাত্রেবেলা। সে পড়াশুনো করছিল, গান শুনছিল, প্রতিবেশীর সাথেও তার দেখা হয়, সে কনভারসেশন করে, দেন সে ঘরের মধ্যে ঢুকে যায়। এরপর সে আর বাইরে বেরোয়নি। ঠিক 8:30টার সময় তার মা কাজ থেকে বাড়ি আসে, এবং বাড়ি এসে যেই না দরজাটা খোলে, অ্যাকচুয়ালি দরজাটা খোলেনি, দরজাটা ভেজানো টাইপের ছিল কিছুটা। ওর মা এসে যেই দরজাটা দেখে যে এরকম কেন, দরজাটা তো সবসময় ছিটকেনি মারাই থাকে, কিন্তু এই ক্ষেত্রে যাই সে দরজাটা খোলা মাত্রই দেখতে পায় যে জিনিসটা সে দেখতে পায় অ্যাকচুয়ালি কোনো মায়ের দেখা উচিত না। সেই মার যে পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার হবে, সেটা কোনোদিনও কোনো ডাক্তার সলভ করতে পারবে না। তো এই ক্ষেত্রে তার মা কী দেখেছিল? তার মা দেখেছিল তার মেয়ে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, শরীরে কোনো জামা কাপড় নেই, এবং তার শরীরে যত আঘাত হয়েছে তার 90% আঘাতই হয়েছে তার মেয়ের যৌনাঙ্গে। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে বেরিয়ে যায়। আশেপাশে যত প্রতিবেশী ছিল তারা এই আওয়াজ শুনে কাছে চলে আসে। তারা রুমের মধ্যে গিয়ে দেখতে পায় জিশার ওই অবস্থা। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ আসে, পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ জিশার লাশটাকে উদ্ধার করে সোজা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। বেসিক ময়না তদন্ত, এবং পুলিশ চোখে দেখে যেটুকু বুঝতে পারছিল যে এই জিশার সাথে কুকর্ম করা হয়েছে, তার সাথে সাথে একে আঘাতও করা হয়েছে। প্রথমে একে গলা পেঁচিয়ে মারার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটাতে কোনোভাবে সে সফল হয়নি। তো এইভাবে সে করেছে। ময়না তদন্তের রিপোর্ট 2 দিন পর আসে, এবং যখন এই ময়না তদন্তের রিপোর্টটা আসে এবং সেটা যখন নিউজ মিডিয়াতে চলে আসে, সেই সময় আমি বলেছি কেরালাতে ইলেকশন চলছিল, খুবই সেন্সিটিভ টাইম, এবং এই কারণে এই নিউজটা অল ওভার কেরালাতে ছড়িয়ে পড়ে। একে বলা হয় কেরালার নির্ভয়া। নির্ভয়ার কেসটাও তো মনে আছে নিশ্চয়ই, 2012 সালে যেটা দিল্লিতে ঘটেছিল, ঠিক এটাও নাকি কেরালার নির্ভয়া কেস। মেঘ গজরাচ্ছে। তো যাই হোক, এই কেসটা এইভাবে তদন্ত করতে গিয়ে পুলিশ যে রিপোর্টটা পায়, সেই রিপোর্টে দেখে যে জিশার যে যৌনাঙ্গ আছে, সেই যৌনাঙ্গে নিয়ার অ্যাবাউট 38 বার
ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, তার সাথে কুকর্ম করা হয়েছে। পুলিশ ময়না তদন্তের মাধ্যমে এইখান থেকে সমস্ত স্যাম্পেল কালেক্ট করে। জিসার যে নখ ছিল না, সেই নখের মধ্যে ফ্লেশ মানে মাংসের যে অংশ সেটা পাওয়া গেছিলো। তার মানে জিসার সাথে কুকর্ম হওয়ার আগে জিসা কিন্তু ফাইট দিয়েছিল, জিসা কিন্তু দমে যায়নি। তো সেই ফাইটের সময় জিসার নখের মধ্যে সেই ক্রিমিনালের কিছু শরীরের অংশ, কিছু ফ্লেশ উঠে এসেছিল, সেটা তারা কালেক্ট করে। শরীরের নানান জায়গায় লালা ছিল এবং সেই লালাটা কার আমি আর বারবার বলতে পারছি না, সেই লালাটা ওই ক্রিমিনালের, সেইটা কালেক্ট করা হয়। যৌনাঙ্গ থেকে সিমেন্ট কালেক্ট করা হয়, আঘাত কী দিয়ে করা হয়েছে সেই সমস্ত কিছু কালেক্ট করা হয়। এই খবরটা কেরালাতে ভোটে মারাত্মকভাবে এফেক্ট ফেলতে চলেছিল। সেটা বুঝতে পেরেই সেই সময়কার সরকার ক্লিয়ার কাট বলে এর জন্য একটা হাই লেভেলের তদন্তের কমিটি গঠন করা হয়। কিন্তু পুলিশ যখন একদম ফার্স্ট ইনস্টেন্সে এই কেসটা তাদের কাছে আসে, তারা কিন্তু খুব একটা সিরিয়াসভাবে নেয়নি। আলটিমেটলি জিসা তো আর বড় লোকের মেয়ে না, একটা গরিব লোকের মেয়ে। তো সেই হিসাবে পুলিশের তদন্তে এবার খুব স্পিড হয়। পুলিশ দেখতে পায় এই জিসার বাড়ির পাশেই একটা মদের বোতল, তার একটু কয়েক এমএল মদ ওই বোতলের মধ্যে আছে, যেমন ফেলে দিলে হয় না যে জলের বোতলে একটু জল থেকে যায়, সেরকম আছে। সেখান থেকেও সালাইভা, ডিএনএ এই সমস্ত কিছু কালেক্ট করার ব্যবস্থা হয়। তো পুলিশের কাছে ফরেন্সিক রিপোর্ট চলে এসছে, যত যা কিছু কালেক্ট করার আছে সেগুলো সমস্ত কিছু করার পর এই জিসার শেষকৃত্য হয়ে যায়। এবং এই শেষকৃত্য হওয়ার সাথে সাথেই পুলিশের তদন্তের বেগ আরও বাড়িয়ে তারা খুঁজতে থাকে যে কে এই কেসটা করতে পারে। তারা খুঁজতে থাকে যে এখানে কি কোনো প্রত্যক্ষদর্শী আছে। এবং এই প্রত্যক্ষদর্শী খোঁজার ব্যাপারে যখন পুলিশ প্রথম স্টেপ চালে, তখন এক প্রত্যক্ষদর্শী, যে আবার এই জিসার ওয়ান টাইপ অফ বান্ধবী, যার নাম হচ্ছে শ্রীলেখা, এবং যে এই জিসার বাড়ি থেকে একটু দূরেই থাকে, সে বলে যে ওই দিন বিকেল নাগাদ আমি একজনকে দেখেছিলাম, যে হলুদ জামা পরেছিল, পায়ে ছিল চপ্পল, সে আবার লেকের দিকে যাচ্ছিল, এবং সে যখন আসছিল যে দিক থেকে সেই দিকেই জিসার বাড়ি ছিল। পুলিশ এই জিনিসটা দেখে বুঝতে পারে তাহলে এই ক্রিমিনাল হবে। তার কারণ পুলিশ যখন পুরো এরিয়াটা স্ক্রুটিনি করছিল, তখন ওই যে লেক ছিল না, ওই লেকের কাছে একটা জিনিস পায়। সেটা কি? একটা চপ্পল পায়। এবং সেই চপ্পলের ব্যাপারটাও কিন্তু সেই প্রত্যক্ষদর্শী শ্রীলেখা বলেছিল। তো পুলিশ এই জিনিসটা ভেবে তদন্ত এগোতে থাকে। এবং যখন আস্তে আস্তে এই ব্যাপারটা জানাজানি হয় যে এই ক্রাইমটা করেছে সে মোস্ট প্রবাবলি একটা হলুদ ড্রেস পরেছিল, পায়ে ছিল চপ্পল, তখন পুলিশের কাছে আর একজন এগিয়ে আসে, সেকেন্ড প্রত্যক্ষদর্শী। সে বলে যে স্যার, আমি একজনকে দেখেছি, সে কিন্তু হলুদ জামা পরেছিল, পায়ে ছিল চপ্পল এবং লেকের দিকে যাচ্ছিল। তার মানে কি শ্রীলেখার বলা জিনিস এবং এই যে আম পাড়ছিল যে ব্যক্তি, সেই ব্যক্তির বলা জিনিস হুবহু মিলে যায়। শ্রীলেখা এখানে আরেকটা জিনিস বলেছিল যে তাকে আমি খুব ভালো করে দেখতে পারিনি, মানে তখন তো একটা গোধূলি লগ্ন ছিল, আলোটা অত ব্রাইট ছিল না, দূর থেকে দেখেছি। তার সামনে একটা সাইড আমার মনে আছে, কিন্তু সে সামনে যদি আসে আমি তাকে চিনে ফেলবো। কিন্তু এই ক্ষেত্রে সেকেন্ড যে প্রত্যক্ষদর্শী ছিল, যে আম পাড়ছিল, সে বলে যে আমি তাকে চিনি, তার বাড়ি এখানে। এবং অদ্ভুত ব্যাপার কি জানেন স্যার, যেদিন এই জিসার হত্যাকাণ্ড হয়েছে ঠিক তার পরের দিনই সে এই এর্নাকুলাম ছেড়ে কুন্নুরে চলে যায়। পুলিশ তো ভাবে যে এ তো অদ্ভুত ব্যাপার, তাহলে এই বেটাই এই ক্রাইমটা করেছে। পুলিশ লেগে পড়ে। পুলিশের কাছে ফোন নাম্বার ছিল সেই ব্যক্তির। পুলিশ ফোন করে, দেখে বেটার ফোনটা সুইচ অফ। পুলিশ ভাবে এবার কল লোকেশন বার করে একে সোজা ধরবো। কল লোকেশন বার করলে দেখা যায় কুন্নুরের একটা জায়গাতে সে থাকছে। সেইখানে পুলিশ যায়, তাকে অ্যারেস্ট করে ধরে নিয়ে এসে এর্নাকুলামে রাখে। তদন্ত শুরু হয়। পুলিশের তো ফার্স্টেই মাইন্ডে আছে এ বেটা ক্রাইম করেছে, একদম 1 ঘন্টায় ক্রাইম সলভ হয়েছে। কিন্তু এ বলে যে স্যার, আমি এই ক্রাইমটা করিনি, আমি সেই দিন ওখানে গেছিলাম ঠিকই, কিন্তু ওই জায়গায় ওই রকম একটা ঘৃণ্য ক্রাইম আমি করিনি। বারবার সেই কথাটা বলতে থাকে। পুলিশ যখন তাকে অ্যারেস্ট করে, তার কাছ থেকে একটা চাকু পাওয়া যায় এবং এই কেসে চাকু দিয়ে আঘাত করা হয়েছে একাধিকবার। তো এবার পুলিশ ভাবতে থাকে এটাই তাহলে হয়তো মার্ডার ওয়েপন হলেও হতে পারে। পুলিশ তাকে জিজ্ঞাসা করে, তোর কাছে তাহলে ছুরি কেন? তুই এর্নাকুলাম থেকে কুন্নুর এলি কেন? তখন সে ছুরির ব্যাপারটা বলে যে
আমি গাঁজা সেবন করি। এবং এই কথাটা কিন্তু সেই যে আমপাড়া যে প্রত্যক্ষদর্শী ছিল সেও বলে যে একটু গাঁজা রুচল, এবং সেই কারণে পুলিশের সন্দেহটা আরও বেশি হয়। এবং সে ইন দ্য লাস্ট নিজেও স্বীকার করে যে আমি গাঁজা সেবন করি, এবং এই গাঁজা কেনার জন্য আমি একজনকে টাকা দিয়েছিলাম। সে বেটা আমার কাছে টাকা নিয়ে আমাকে মালটা ডেলিভারিই দেয়নি, এবং আমি ছুরি নিয়ে এই কারণেই ঘুরছিলাম, তাকে বেটা দেখতে পারলেই আমি প্রতিশোধটা নেব। তো এই কারণে আমার কাছে এই চাকুটা ছিল। এবং আমি কুন্নুরে নেক্সট ডে কেন চলে গেছিলাম? প্রথমত কারণটাই হচ্ছে আমি খোঁজ পেয়েছিলাম সেই যে গাঁজা বিক্রেতা আছে সে কুন্নুরে পালিয়ে আছে, তো সেখানেই আমি তাকে খুঁজতে গেছিলাম। তো এই কারণে আমি পরের দিন ওখানে চলে যাই। এছাড়া আমাকে এই কেসের সাথে কোনোভাবে কোনো কিছুতে রিলেট করবেন না। পুলিশ এই তদন্ত করার পর তাকে আর জিজ্ঞাসাবাদ করেনি, তাকে 5 দিন পর ছেড়ে দেয়। তার কাছ থেকে ডিএনএটা নিয়ে নেয়। ডিএনএটা জিসার যে ডিএনএ আছে তার সাথে ম্যাচ করতে পাঠায়। কয়েকদিন পর রেজাল্ট আসে অ্যান্ড ডিএনএ ম্যাচ করেনি। 10 থেকে 12 দিন হয়ে গেছে জিসার এই হত্যাকাণ্ড হয়ে গেছে। পুলিশের উপর হিউজ প্রেশার। পুলিশ এই ময়না তদন্তের একটা ডিটেল রিপোর্ট পায়, এবং সেই রিপোর্টে দেখে যে জিসার বাঁ কাঁধে একটা কামড়ানোর দাগ আছে, এবং অবশ্যই জিসা নিশ্চয়ই তার বাঁ কাঁধে নিজে কামড়াবে না, কামড়েছে সেই ক্রিমিনালটা। তদন্ত করে সেইখানকার যে ফরেন্সিক এক্সপার্টরা ছিল তারা একটা জিনিস বলে যে এই যে কামড়ের দাগটা আছে না, যে ব্যক্তি এই কামড়টা দিয়েছে তার দাঁতের মধ্যে অনেকটা গ্যাপ আছে, এবং এই জিনিসটা পুলিশের কাছে ইন দ্য নেক্সট একটা ভালো লেভেলের পয়েন্ট হতে চলেছিল। এবং এই সেই পয়েন্ট যে পয়েন্টে পুলিশ রীতিমতন লাট্টুর মতন ঘুরবে। এবার কিভাবে লাট্টুর মতন ঘুরবে এবং কে ঘুরাবে সেটা ঘটনাটা পুরোটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। প্রথম যে গাজারুকে কুন্নুর থেকে পুলিশ অ্যারেস্ট করেছিল তাকে তো পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে ওই গাজারুর মা পুলিশের কাছে আসে, বলে যে স্যার আপনারা আমার ছেলেকে অনেক তো তদন্ত করলেন, তদন্ত করে তো কিছু পেলেন না, কিন্তু আমি আপনাদের কাছে একজনের নাম বলতে পারি। সে কিন্তু এই জিসার যেদিনই মার্ডার হয়েছিল ঠিক তার পরের দিন এইখান থেকে সোজা চলে যায় ব্যাঙ্গালোর। এই গাজারুর মা বলে যে সেই ব্যক্তির কাছেও একটা হলুদ রঙের জামা আছে। আর পুলিশ ভাবে এইবার ক্রিমিনালটাকে পেয়ে গেছি। সঙ্গে সঙ্গে পুলিশ এবার আর কোনো ফোন লোকেশন একবারে ট্র্যাক করে সোজা ব্যাঙ্গালুরু চলে যায় এবং তাকে অ্যারেস্ট করে আনে। এবার তাকে অ্যারেস্ট করার পিছনে শুধুমাত্র ওই গাজারুর মা বলেছে বা তার কাছে একটা হলুদ জামা আছে এইটা কিন্তু কারণ না। তার পিছনে কারণ ছিল যে এই যার নাম বলেছে সে কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে, এবং জেলে যাওয়ার কারণটাই হচ্ছে সে মেয়েদের হ্যারাস করত। এবার তাকে ডাকা হয়, তাকে ডেকে আচ্ছা মতন ধোলাই করা হয়। ধোলাই করার পর জিজ্ঞাসা করা হয় কী ব্যাপার, ওই কেসটা কেন করেছে? সে বলে আমি জিসাকে মারিনি, আমি ব্যাঙ্গালোর কেন গেছিলাম সমস্ত বলছি। তখন পুলিশ বলে তোর নামে মেয়েদের হ্যারাস করার কেস আছে, তুই আবার এইসব কথা বলছিস? তখন সেই সাসপেক্ট বলে যে স্যার আপনারাও ভুল বুঝছেন আগেরবারের মতন। আগেরবার আমি অ্যারেস্ট হয়েছিলাম, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম যাকে আমি পছন্দ করি। ইভেন যে হ্যারাসমেন্টের কেসে আমি জেলে গেছি এবং যাকে হ্যারাস করার কথা বলা হয়েছে সে বর্তমানে কে জানেন? সে বর্তমানে আমার ওয়াইফ। তার সাথে আমি লুকিচুরি দেখতে গেছিলাম, এলাকার মানুষরা বুঝতে পারেনি, আমাকে ধরে গণধোলাই দিয়ে দিয়েছে। আমি জেল থেকে ছাড়া পেয়ে গেছি, তাকে বিয়ে করেছি, অ্যান্ড আমি ব্যাঙ্গালুরু গেছিলাম একটা জবের ইন্টারভিউর জন্য। এবার এই পয়েন্ট টু পয়েন্ট পুলিশ চেক করে দেখে হ্যাঁ সত্যি সত্যি একটা কোম্পানিতে তার মিটিং ফিক্স ছিল, সেখানে ইন্টারভিউ দেওয়ার বেচারা আমরা তুলে এনেছি, সেই ইন্টারভিউটাও দিতে পারেনি। উল্টো দিকে সত্যি যে হ্যারাসমেন্ট কেসে তাকে ফাঁসানো হয়েছিল যাকে হ্যারাসের জন্য হিসেবে, সেই তো তার ওয়াইফ। তো পুলিশ আবার নিরাশায় পড়ে যায়। কিন্তু ইন দ্য লাস্ট পুলিশ তার কাছ থেকে ডিএনএটা নিয়ে নেয়, অ্যান্ড ডিএনএটা নিয়ে সোজা পাঠিয়ে দেয় ডিএনএ ল্যাবে। ডিএনএ টেস্ট হয়, অ্যান্ড না, ডিএনএ এখানেও ম্যাচ করেনি। ইলেকশনের টাইম, পুলিশ প্রচণ্ড প্রেশারে আছে। সো এইবার রাজনৈতিক নেতামন্ত্রীরা কী করলো? যা করার সেটাই করে দিল। সোজাসুজি এই যে পুলিশের টিমটা ছিল তাদের হয় কাউকে সাসপেন্ড করে দিল, নয়তো কাউকে সরিয়ে দিল, পুরো টিমটাকে চেঞ্জ করে একটা নতুন টিম আনলো। ভালো করে নতুন করে আবার তদন্ত করো। তদন্ত আবার শুরু হলো নতুন করে। পুলিশের নতুন টিম এবার নতুন এক সাসপেক্টকে আইডেন্টিফাই করলো, এবং এই সাসপেক্ট হচ্ছে ওই যে জিসা আছে, জিসার বাড়ির থেকে মাত্র 25 মিটার দূরে এক প্রতিবেশীর বাড়ি। সেই প্রতিবেশীর বাড়িতে পুলিশ যখন পুরো যায়, গিয়ে সারা বাড়ি সার্চ করছে, তখন তারা দেখতে পায় যে ব্র্যান্ডের মদের বোতল
জিসার সাথে সেই ক্রাইমটা হওয়ার দিন জিসার বাড়ির পাশেই পাওয়া গেছিল, ঠিক সেই ব্র্যান্ডের মদের বোতলটাই ওই বাড়িতে আছে। এবং সেই বাড়ির সাথে জিসার মায়ের এবং জিসারও প্রচণ্ড ঝগড়া ছিল। জিসার মা কমপ্লেইনও করেছিল এই বাড়ির এক ছেলের নামে, এবং এই বাড়ির যে বর্তমান ছেলে আছে তার এই ঘটনা ঘটানোর চান্স 100% আছে। পুলিশ একদম থিওরি করে নিয়েছে এই মারতে পারে। তার কারণ কি? প্রতিশোধ। কিসের প্রতিশোধ? অ্যাকচুয়ালি যে বাড়িতে যে সাসপেক্টের কাছে এখন তদন্ত করা হচ্ছে, সেই সাসপেক্ট আর সাসপেক্টের মা ওইখানে থাকে ওই বাড়িতে। কয়েক মাস আগে পর্যন্ত এই সাসপেক্টের মা এবং এই সাসপেক্টের এক দাদা ওই বাড়িতে থাকত। দাদা কি করেছে? দাদা নিজেকে শেষ করেছে। কেন শেষ করেছে? তার পিছনে কারণটা হলো সে জিসাকে পছন্দ করত। বলতেই পারে খবরে এসছে এটা নাকি ওয়ান সাইডেড লাভ ছিল। জিসা নাকি তাকে কোনোদিন পাত্তাই দেয়নি, এবং সেই পাত্তাটা না পেয়ে সে মাঝে মাঝে জিসার সাথে কথা বলার চেষ্টা করত। এর সত্যতা কিন্তু আমি জানি না যে জিসাও একে ভালোবাসতো, এও একে ভালোবাসতো, নাকি ওয়ান সাইডেড ছিল, ব্যাপারটা জানি না। ব্যাপারটা আমি এক পক্ষ থেকেই বলছি, জিসার দিক থেকে তো কোনোদিন শোনার চান্সই পাবো না। তো এই কারণে আমি কিন্তু লাগিয়ে দিলাম। দেখুন, ক্রাইম যেই করুক না কেন, আমি কখনো মেয়েদের আগে প্রেফারেন্স দেবো বা ছেলেদের আগে প্রেফারেন্স দেবো এরকম ব্যাপার না। যে ক্রাইম করেছে সে ক্রিমিনাল, তো আগে বাগে কাউকে ক্রিমিনাল হিসেবে ডাকিয়ে দেবো না। তো এই ক্ষেত্রেও সেরকম, এই কারণে আমি মেনশন করে দিলাম। তো এইবার জিসার মা যখন বুঝতে পারে যে আমার মেয়ের সাথে ওর একটা সম্পর্ক আছে বা করতে চাইছে, সেই সময় জিসার মা সোজা থানায় চলে যায়। থানায় গিয়ে কমপ্লেইন করে, অ্যান্ড কমপ্লেইন করার সাথে সাথে পুলিশ এসে তার যে দাদা আছে, সাসপেক্টের যে দাদা আছে, তাকে তুলে নিয়ে যায়। সে কয়েকদিন জেলে থাকে। জেলে থাকার পর তারপর তাকে ছেড়ে দেয়। সে খুব অসম্মানিত বোধ করে, অ্যান্ড দেন কয়েকদিন পর সে নিজেকে শেষ করে দেয়। এবং এই জিনিসটা সত্যি বলছি, যারই ফ্যামিলিতে হোক না কেন, সে কোনোভাবেই ভুলতে পারবে না। তো এই ক্ষেত্রে সাসপেক্ট এবং সাসপেক্টের মা ভুলবে কী করে? তো পুলিশ ভাবে যে হ্যাঁ, এই তাহলে করতে পারে ক্রাইমটা, কিন্তু সে বলে যে স্যার, আমি এই জিনিসটা করিনি। পুলিশের কাছে একটা মোক্ষম অস্ত্র ছিল, সেটা হচ্ছে ডিএনএটা তার থেকে কালেক্ট করা হয়। শরীরে যেসব এক্সটার্নাল ডিএনএ পাওয়া গেছিলো সেগুলোর সাথে ম্যাচ করা হয়, অ্যান্ড না, ম্যাচ করেনি। পুলিশ এবার মৌমাছির মতন ভবা করে সবার দিকে ঘুরছে। কেউ তাকে ডাকছে, ডেকেও কোনো হচ্ছে না। মৌমাছি কারো কাছে যাচ্ছে, না, সেখানেও মধু নেই। তো এই ক্ষেত্রে কিন্তু কেসটা এইবারও এরকম হচ্ছে। এমন তো অবস্থায় পুলিশের কাছে আর কোনো সাসপেক্ট নেই। পুলিশ এবার ডিসাইড করে যে এই কেসে এই যে দাঁতের ছবিটা আছে না, যে এত ফাঁকা ফাঁকা দাঁত হবে এরকম একটা আইডিয়া, সেই যে কামড়ের জায়গাটা আছে, তার ছবিটা নিয়ে ওই সমস্ত লোকাল এরিয়াতে ডিস্ট্রিবিউট করে দেয়। বলে যে এই রকম দাঁত ফাঁকা কোনো ব্যক্তিকে আপনারা কি দেখেছেন, সে হলুদ জামা আছে, চপ্পল পরে বা গায়েব হয়ে গেছে, খবর থাকলে আমাদের কাছে দেবেন। অ্যান্ড পুলিশের কাছে খবর আসতে শুরু করে। এই দাঁতের ছবিটা ভালো মতনই পুলিশের কাজে দিয়েছে। 3 ভদ্রমহিলা 3টে ডিফারেন্ট টাইমে পুলিশকে ফোন করে একটা লেবারের কথা বলে, এবং তারা কিন্তু একে অপরকে চেনে না, কিন্তু সবাই ওই লেবারের কথা বলছে। তার কারণ কি? সেই দিন ওই লেবারকে হলুদ জামা পরে, একটা স্যান্ডেল পরে ওই লেকের দিকে যেতে দেখেছিল। তো যাই হোক, তাকে ডাকা হয়, তার ডিএনএ ম্যাচ করা হয়, অ্যান্ড এখানে ডিএনএ ম্যাচ করেনি। এবার পুলিশ ভেঙে পড়েছে রীতিমতন। এতগুলো সাসপেক্টকে তদন্ত করছে, এদিকে ইলেকশনের প্রেশার। তার মাঝেই এক লোকাল হঠাৎই পুলিশকে বলে যে আপনারা এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু আসল জায়গায় তো হাত দিচ্ছেন না। আসল জায়গায় হাত দিলে আপনাকে ভেমরুল কামড়ে দেবে, এইটা ভাবছেন। এবার এই ভেমরুল কি? ভেমরুল হচ্ছে পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল কোনো ব্যক্তিকে যদি পুলিশ ধরতে চায় তো পলিটিক্যাল পার্টির প্রেশার থাকে। তো এই জিনিসটা এইভাবেই সেই ব্যক্তি বোঝায়। তখন পুলিশ ভাবে যে সত্যিই তো, আমরা তো এটা লক্ষ্য করিনি। ওইখানেই এক লোকাল লিডার ছিল। সেই লোকাল লিডারের বাড়িতে জিসার মা বেশ কয়েক বছর আগে কাজ করত, এবং সেই কাজ করার সময় কিছু ঝগড়া হয়। জিসার মা কমপ্লেইনও করে, তবে সেখান থেকে কাজ ছেড়ে সে চলে আসে। এই লোকাল লিডারের যে ছেলে আছে, সেই ছেলেও বিদেশ থেকে 3 দিন আগেই এসেছে। এবার এই জিনিসটা কোথাও পুলিশের মনে হয় যে হ্যাঁ, হতেও পারে লিডারের কাছে হলুদ জামা আছে, তাকে অনেকে পরতে দেখেছে, এবং তার সাথে সাথে তার দাঁতের মাঝে কিন্তু ফাঁক আছে। এবং আগের যে লেবারটা ছিল না, 3 জন মহিলা বলেছিল, সেই লেবারেরও দাঁতে ফাঁক ছিল। তো এই ক্ষেত্রে এবার এই লোকাল লিডারের উপর টার্গেট করে, এবং এই খবরটা সামহাউ কোথাও খবরের লিক হয়ে যায়। এবার মিডিয়া রীতিমতন এই পুলিশের একদম ধুয়ে দেয়
বলে যে লিডার এখানে জড়িত আছে, এই কারণে পুলিশ এই কেসটা নিয়ে এত গড়িমসি করছে। আর পুলিশ গিয়ে তদন্ত করে এবং তদন্ত করলে এই লোকাল লিডার বলে যে না, আমার সাথে ওনার তেমন কোনো বাজে সম্পর্ক নেই, জিসাকে আমি আমার মেয়ের মতন ভালোবাসতাম। ইভেন যখন ল কলেজে সে ভর্তি হবে সেই সময় আমি তাকে হেল্পও করেছিলাম। এই কথাটা শোনার পর পুলিশের না খুব একটা বিশ্বাস হয় না। তখন সেভাবে সমস্ত কিছু সত্যি না মিথ্যে সেটা জানার একমাত্র একটা লোকই আছে, সেটা হচ্ছে জিসার মা। জিসার মাকে যখন এই লোকাল লিডারের নাম বলা হয়, জিসার মা বলে যে না না, উনি আমাদের খুব হেল্প করেছে। জিসার বাবা আমাদের ছেড়ে চলে যাওয়ার সময় আমাদের হেল্পও করেছে, আমার মেয়েকে কলেজে ভর্তি হতে সাহায্য করেছে। এবং সেই ক্ষেত্রে পুলিশ এই জিনিসটা শুনে রীতিমতন কনফিউজ হয়ে যায় যে কাকে বিশ্বাস করবে আর কাকে বিশ্বাস করবে না। তখন জিসার মা বলে অ্যাকচুয়ালি এই লোকাল লিডারের সাথে এই যে লোকাল আপনাকে এই খবরটা দিয়েছে তারই ঝামেলা আছে, এবং ফর দ্যাট রিজন এইখানে এই জিনিসটা সে বলে। পুলিশ গিয়ে সেই লোকাল প্রত্যক্ষদর্শী যে ওই লিডারের নাম বলেছে তাকে একটু জিজ্ঞাসাবাদ করে, অ্যান্ড দেন শেষমেশ সে বলে যে হ্যাঁ এটা সত্যি, আমি ওই লিডারকে ফাঁসাতে চেয়েছিলাম। এক তো লিডারের দাঁতের মাঝে ফাঁকা আছে, তার হলুদ জামা আছে, এবং আমার সাথে বেশ ঝামেলাও আছে। আমি ভেবেছিলাম এখানে যদি ফ্রেম করে দিতে পারি তাহলে আমার প্রবলেমটা একদম ক্লিয়ার কাট সলভ হয়ে যাবে। পুলিশ ব্যাটাকে বেশ ভালো একটু দলাই মশাই দেয়, তারপর তাকে জেলে ঢুকিয়েছে কিনা, অ্যাকচুয়ালি আইনগতভাবে তাকে জেলে ঢোকানোই উচিত, কিন্তু আদৌ হয়েছে কিনা সেটা আমি জানি না। তো আরও অনেক প্রতিবেশী যারা ছিল তারাও কিন্তু এই লিডারের উপর একটা সন্দেহ করেছিল। তার পিছনে কারণ হচ্ছে এইটা, এই লিডার এবং যে জিসার মা তাদের মধ্যে নাকি একটা অবৈধ সম্পর্ক ছিল, এবং এই অবৈধ সম্পর্কের ফসলই নাকি জিসা। যদিও এই কথাটা কোনোভাবে প্রমাণিত নয়, কিন্তু এটা সবাই বলে। ইভেন জিসা নাকি যেদিন মারা গেছিল সেদিন তার ঘর থেকে তার মা নাকি চিৎকার করে করে বলছিল যে আমি জানতাম সে এটা করবে, আমি জানতাম সে এটা করবে। এবং প্রতিবেশীরা এটা ভেবেছিল যে তার মা ওই লোকাল লিডারের ব্যাপারেই বলছে। কিন্তু যদিও এই জিনিসটা টোটালটাই একটা সন্দেহ, পুলিশ কখনো প্রমাণ করতেই পারেনি এই ব্যাপারটা, সেহেতু লিডার বিন্দাস। কিন্তু সেই লোকাল লিডারের কাছ থেকে ডিএনএ নেয়, সেটা ম্যাচ করে, কিন্তু সেটা ম্যাচ করেনি। এবার পুলিশের নেক্সট টার্গেট হচ্ছে এই জিসারই আর এক প্রতিবেশী। সে আবার বাস চালায়, তার কাছে হলুদ জামা আছে, তার দাঁতের মধ্যে ফাঁকা আছে, অনেক কিছুতেই তার এই জিনিসটা পুরো খাটে যে সে জিসাকে মারতে পারে। এবং সবথেকে বড় কারণ হচ্ছে এই ব্যক্তির একটা বাজে অভ্যাস ছিল। সে যখনই মেয়েদেরকে দেখতো তার সামনে থেকে যাচ্ছে, তখনই সে তাদের গায়ে থুতু ফেলার চেষ্টা করতো বা ইউরিনেট করে তাদের গায়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করতো। এইটা তার একটা নোংরা অভ্যাস ছিল, এবং এই নোংরা অভ্যাসের জন্য ওই আশেপাশের কেউ তাকে পছন্দই করতো না, সে পুরোপুরি আইসোলেট থাকতো। তো সেই ক্ষেত্রে সে জিসাকে মারবে, এই জিনিসটা সবারই মাথায় আগে আসা উচিত ছিল। তো যাই হোক, পুলিশ এবার একে তদন্ত করবে। তদন্ত করার সময় যেহেতু এই ব্যক্তি বাস চালায়, বাস ড্রাইভার, তো পুলিশ কন্ডাক্টরকে ফোন করে বলে যে এই যে টিপটা তোমরা যাচ্ছ, এই টিপটা কমপ্লিট হয়ে গেলে তোমরা থানাতে চলে আসবে, একটু কথা বলার আছে। এবং কন্ডাক্টরটা এই কথা শুনে যখন বাস ড্রাইভারকে রানিং বাসে গিয়ে বলে, কানে কানে গিয়ে বলে যে তোমাকে থানায় দেখা করতে বলেছে এই জিসা মার্ডার কেসের ব্যাপারে, হঠাৎ করে সেই ড্রাইভার চমকে যায়। অ্যান্ড চমকে গিয়ে বাসটা রানিং অবস্থায়, একটু স্লো করেছে, রানিং অবস্থায় সে দরজা খুলে রীতিমতো লাফিয়ে বেরিয়ে গেছে। এবং যেই না লাফিয়ে বেরিয়ে গেছে, পুলিশের কাছে এই খবরটা গেছে, পুলিশ তো ভাবছে যে এইবার কেসটা সলভ, আমরা এবার ওকে ধরবো, ব্যাস কাজ শেষ। পুলিশ অনেক লড়াই করে শেষমেশ একে ধরে, এর কাছ থেকে ডিএনএ নেয়, অ্যান্ড ডিএনএটা ম্যাচ করেনি। তো পুলিশের আবার মাথায় হাত। এর মাঝেই পুলিশের উপর প্রেশার আরও বাড়তে থাকে। তার সাথে সাথে মিডিয়া আরও একটা খবর সার্কুলেট করে, সেটা হচ্ছে কি এই কেসে কোনো এক পুলিশই এই ক্রাইমটা করেছে। এবার এইটা বলার পিছনে কারণ কি, পুলিশ একটা প্রেস কনফারেন্স করেছিল, সেইখানে একটা লোককে তারা নিয়ে এসেছিল। সেই জায়গাতে দেখা গেছে যে সেই লোকটা পুরো কাপড়ে মুঠো পেঁচানো, এবং তার ডিটেল ব্যাপারে কোনো কিছুই পুলিশ বলছে না। তো এই ক্ষেত্রে মিডিয়া সন্দেহ হয়, এবং মিডিয়া সেই হিসাবে স্প্রেড করে টিআরপির জন্য। পুরো পুলিশের মুখে ছিচি হতে থাকে, কিন্তু ছিচি হওয়ার অন্য কারণ ছিল। পুলিশ এই খবরটাকে বলে এটা একটা ফেক খবর, এর পিছনে অ্যাকচুয়ালি অন্য একটা কারণ আছে। পুলিশ সেটাকে ডেসক্রাইব করে।
পুলিশের নেক্সট সাসপেক্ট ছিল একটা মিউজিক টিচার। এই মিউজিক টিচার জিশাকে একসময় মিউজিক শেখাতো। যেদিন জিশার মৃত্যু হয় ঠিক সেই দিনই জিশার সাথে এই মিউজিক টিচারের একাধিকবার কথা হয়। এই মিউজিক টিচারকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। তার কাছে হলুদ জামা আছে, তার দাঁতের মধ্যে ফাঁকা আছে, সমস্ত কিছু মিলে যাচ্ছে। তখন এই মিউজিক টিচার বলে যে স্যার, আমি কোনো ক্রাইম করিনি, কিন্তু আপনারা যদি তদন্ত সাপেক্ষে সাহায্য চান আমি 100% সাহায্য করব। আপনারা যদি বলেন আমার কাছ থেকে ডিএনএ নেবেন, আমি 100% সেটা দিতে রাজি আছি। কিন্তু যেহেতু আমি একজন মিউজিক টিচার, যেহেতু আমার পেট চলে লোকের বাড়ি বাড়ি গিয়ে লোকের ছেলে মেয়েকে গান শিখিয়ে এই ঘটনাটা যদি সবাই জানতে পেরে যায়, তাহলে আমার এই শিক্ষকতাটা আর চলবে না। এই কারণে আমার আইডেন্টিটিটা একদম সিক্রেট রাখবে। পুলিশ বলে ঠিক আছে। এই কারণে পুলিশ কিন্তু তার ফেসটাকে কভার করে নিয়ে এসেছিল এবং সেটাকেই মিডিয়া ভেবেছিল কোনো এক পুলিশ অফিসার সে এই ক্রাইমটা করেছে। পুলিশ লজ্জার জন্য বলতে পারছে না। তো যাই হোক, পুলিশ এর ডিএনএ ম্যাচ করে, কিন্তু ডিএনএটা ম্যাচ হয় না। এর মাঝেই ইলেকশনের রেজাল্ট চলে আসে অ্যান্ড ইলেকশনে অপোজিশন পাওয়ারে চলে আসে। অপোজিশন আগের থেকেই বলেছিল যে যখনই আমরা ক্ষমতায় আসব তখন এটার ভালো করে তদন্ত করব, এবং সেই মতন পুলিশের টিম আবার চেঞ্জ করে দেওয়া হয়। একজন লেডি আইপিএস অফিসার ডি সন্ধিয়াকে এখানে অ্যাপয়েন্ট করা হয়। নতুনভাবে আবার তদন্ত শুরু করা হয় এবং তদন্ত শুরু করেই পুলিশ প্রায় 5 থেকে 10 লাখ এই রকম ফোন ডিটেলস পুরো চেক করে ফেলে। কোনো রেজাল্ট পায়নি। সিসিটিভিও দেখে। ওই এরিয়া, মানে যে পার্টিকুলার এরিয়াতে জিশার বাড়িটা ছিল সেইখানে কিন্তু সেভাবে সিসিটিভি ছিল না। আশেপাশে যেসব সিসিটিভি ছিল সেইগুলো চেক করে পুলিশের হাতে আবার একটা বড় লাড্ডু এসে চলে আসে। এই করতে করতে জিশার খুন হওয়া, ইলেকশন হয়ে যাওয়া, সমস্ত কিছুর 50 দিন হয়ে গেছে। পুলিশের হাতে এখনও কোনো খবর আসেনি। প্রত্যেকটা প্রত্যক্ষদর্শীকে ডেকে তাদেরকে দিয়ে একটা স্কেচ বানায় এবং সেই স্কেচটা আস্তে আস্তে পোস্টার হিসাবে সমস্ত জায়গায় ছাপিয়ে দেয়। এর মাঝেই পুলিশের এক খবরই পুলিশকে ফোন করে বলে যে স্যার, আপনারা জিশা মার্ডার কেসটা তদন্ত করছেন এবং সারা দুনিয়া, সারা জায়গাতে সমস্ত প্রতিবেশীদেরকে আপনারা ক্রিমিনাল ভেবে তাদেরকে থানায় ডেকে পিটিয়ে অনেক কিছু বার করলেন। ডিএনএতে একটাও ম্যাচ করেনি, কিন্তু আসল ক্রিমিনাল তো বসে আছে তামিলনাড়ুতে। আপনারা এই কেরালাতে খুঁজে কি করবেন? তখন পুলিশের কাছে পুরো ডিটেলসটা সেই খাবরি বলে এবং সেই খাবরি একটা নাম বলে, আমিরুল ইসলাম। এই আমিরুল ইসলাম অ্যাকচুয়ালি একটা মাইগ্রেন্ট ওয়ার্কার। তার বাড়ি হচ্ছে আসামে এবং সেই আসাম থেকে সে এর্নাকুলামে আসে এবং সে কাজ করতো মেনলি কোথায়? এই কিন্তু জিশার বাড়ির আশেপাশে। তাকে নিয়ে অনেক সন্দেহ হয়। তার তো এক হলুদ জামা ছিল, দ্বিতীয়ত তার তাতে ফাঁকা ছিল এবং আরও অনেক কিছুর বেসিসে পুলিশ তদন্ত করতে করতে একটা জিনিস দেখতে পায়, যেদিন এই ক্রাইমটা হয় ঠিক সেই দিনই সে কিন্তু ওই কেরালা ছেড়ে সোজা আসামে চলে যায় এবং আসামে সে 1 মাস থাকার পর আর কেরালাতে ফেরেনি। সে সোজা চলে যায় তামিলনাড়ুতে, মানে পাশের রাজ্যে। সেইখানে গিয়ে সে কাজ খুঁজতে থাকে। পুলিশের মনে সন্দেহ হয়। পুলিশ একে গিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসে। তদন্ত শুরু হয়। তদন্তে তাকে যখন দলাই মলাই করা হয় তখন সে ইন দ্য লাস্ট বলে, হ্যাঁ, জিশাকে আমি অনেক দিন ধরেই টার্গেট করেছিলাম। আমি রেকিও রাখছিলাম যে তার মা কখন বাড়ি থেকে বেরোয় আর কখন আসে, কখন সে বাড়িতে একা থাকে। সেই দিন আমি ছুটি নিয়েছিলাম। সকাল থেকেই আমি মদ্যপান করছিলাম। আমার বোতলে তখন অর্ধেক মদ ছিল এবং সেই মদটা নিয়ে আমি সোজা চলে যাই এই জিশার বাড়িতে। তো আমাকে লাকিলি দেখতে পাইনি। আমি সোজা জিশার ঘরের মধ্যে ঢুকে যাই। ঘরে ঢুকে তার সাথে আমি জবরদস্তি করার চেষ্টা করি। যখন সে বাধা দেয় তখন তার ওড়না দিয়েই আমি তাকে গলা টিপে মারার চেষ্টা করি। তারপরেও সেই জায়গাতে যখন আমি অসমর্থ হই তখন তাকে আমি ফেলে দিয়ে তার ড্রেসপত্র সমস্ত খুলে তার সাথে কুকর্ম করি অ্যান্ড কুকর্ম করার পর আমি তার প্রাইভেট পার্টে ছুরি মারতে থাকি। আমি রাগ সামলাতে পারিনি এবং ইন দ্য লাস্ট যখন জিশার গলাটা আমি কেটে দিই, জিশা যখন লাস্ট তড়পাচ্ছে তখন আমার কাছে ইশারা এসে বলে জল জল, কিন্তু সেই সময় আমি কোথাও জল দেখতে পাইনি। আমার জল দেওয়ারই ইচ্ছা হয়নি। আমার বোতলে সেই আর্ধেক মদটা ছিল, সেই মদটা আমি তার গলায় ঢেলে দিই এবং তারপরেই তার মৃত্যু হয়ে যায়। তারপর আমি ওখান থেকে বের হই, সোজা ওই রাস্তায় যাই, চপ্পলটা খুলে লেকের পাশে রাখি, লেকে
সাঁতরে আমি অপর পাড়ে যাই, ট্রেন স্টেশনে যাই, ট্রেন স্টেশনের সাইডে আমার জামা কাপড় চেঞ্জ করে সেই জামা কাপড়কে ডিসপোজ করে মার্ডার উইপনকে ডিসপোজ করে আমি আসাম যাওয়ার একটা ট্রেনে উঠে পড়ি অ্যান্ড আসামে গিয়ে আমি 1 মাস থাকি। যখন দেখি এই কেসের ব্যাপারে খুব একটা কোনো আলোচনা হচ্ছে না, অ্যাকচুয়ালি হবেও বা কী করে, কেরালাতে অন্য ল্যাঙ্গুয়েজে এই তদন্ত হচ্ছে, সেটা তো হিন্দি মিডিয়া বা অ্যাসামিজ মিডিয়াতে খুব একটা আসেনি। তো সে তো অত পড়াশুনোও জানতো না, সেই তো ভাবছে এই কেসটা নিয়ে কোনো উচ্চবাচ্য হচ্ছে না। তো সেইটা ভেবে সে সোজা চলে যায় ওই আসাম থেকে তামিলনাড়ু, সে আর কেরালাতে ফেরেনি। এবং যে ব্যক্তি, যে খবরই এই খবরটা দিয়েছিল সে আর কেউ না, সে হচ্ছে এই আমিরুল ইসলামের সাথেই কাজ করতো আর একটা লেবার। সে একটা জিনিস লক্ষ্য করে, মানে সে চলে যাওয়ার কয়েকদিন পর তার হঠাৎ করে না মনে হয় যে ব্যাপারটা কি, যেই দিন জিসার মার্ডার হলো ঠিক সেই দিনই এই আমিরুল কাউকে কিছু না বলে হুট করে চলে গেল। এই আমিরুলেরও দাঁত ফাঁকা ছিল, তারও একটা হলুদ জামা ছিল, স্যান্ডেল পরতো, সমস্ত কিছু মিলে যাচ্ছে। আমিরুলকে আমি ফোন করলে সে ফোন ধরে না, তার ফোন কখনো সুইচ অফ, সে আবার রিটার্ন ব্যাকেও আসলো না। সে পরে যখন আমার ফোনটা একবার ধরেছে, তার ফ্যামিলির এক মেম্বার আমাকে বলে সে কেরালাতে আর যাবে না, অন্য কোনো জায়গায় যাবে। এই সমস্ত কিছুতে সন্দেহ হয় এবং সে ছলে বলে কৌশলে খবরটা বার করতে পারে। তার যে অন্যান্য লেবার বন্ধুরা আছে না, তারা তাকে বলে যে এই আমিরুল তো সোজা চলে এসছে তামিলনাড়ুতে, সে এখানে কাজ করছে। এবং সেই খবরটা তখন সেই লেবার অ্যাকচুয়ালি পুলিশকে বলে। পুলিশ তাকে তামিলনাড়ু গিয়ে অ্যারেস্ট করে এন্ডাকুলামে আনে অ্যান্ড সে সমস্ত কিছু স্বীকার করে নেয়। এই জিনিসটা প্রেস কনফারেন্স করে পুলিশ বলে। এইবার চার্জশিট পেশ হয়, তাকে অ্যারেস্ট করে থানায় সমস্ত কিছু তোলা হয়। জাস্ট 1 বছরের মধ্যে, মানে 2017 সালে লোয়ার কোর্ট থেকে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়, সে জেলে ঢুকে যায়। সে হাইকোর্টে অ্যাপিল করে, হাইকোর্ট এই কেসটা আবার পুরো শুনে নিয়ার অ্যাবাউট 7 বছর পর, মানে এই বছরের জুলাই মাসে হাইকোর্ট থেকে একটা ডিসিশন আসে যে মৃত্যুদণ্ড বহাল থাকবে। এবারে সেই দিনই তারা সুপ্রিম কোর্টে চলে যায় এবং ঠিক 2 মাস আগে এই সুপ্রিম কোর্টও বলে যে একে মৃত্যুদণ্ডই দেওয়া উচিত। এখন এই আমিরুল ইসলামের একটাই পথ আছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া। কিন্তু সে যেভাবে 38টা আঘাত একটা মেয়ের প্রাইভেট পার্টি করেছে, আমার মনে হয় না রাষ্ট্রপতি তার জন্য 1 ফোঁটাও সিম্প্যাথি দেখাবে। এবং সে সুপ্রিম কোর্টে গিয়ে বলে যে পুলিশ এই কেসের আসল ক্রিমিনালকে খুঁজে না পেয়ে আমাকে ধরে এখানে এভিডেন্সগুলোকে আমার এগেনস্টে সাজিয়ে আমাকে জেলে পাঠিয়েছে। কিন্তু তার লয়ার এটাকে প্রমাণ করতে পারেনি যে পুরো পুলিশের তদন্তটা ফেক ছিল। উল্টে এই আমিরুল ইসলাম এত বড় একটা ক্রাইম করার পরেও তার একটা অদ্ভুত ডিমান্ড ছিল। সে কোর্টে গিয়ে বলছে যে আমার ফ্যামিলি গরিব, বারবার আসাম থেকে কেরালা আসতে গেলে যে টাকা পয়সা টাইম লাগে সেটা আমার ফ্যামিলির পক্ষে সম্ভব না। তো আমাকে যে কেরালার জেলে রাখা হচ্ছে সেটা না রেখে আমাকে সোজা রাখা হোক আসামের জেলে, মানে একদম 5 স্টার ফ্যাসিলিটি চাই। কিন্তু সুপ্রিম কোর্ট সেটা ডিনাই করে দেয় যে এত একটা নৃশংস ক্রাইম করেছে এবং যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার এইসব দাবি দেওয়া কোনোভাবেই মানা যায় না। এবার শুধু এটাই ওয়েট করার যে কবে এই আমিরুল ইসলামের ফাঁসি হবে। আমি চাই খুব তাড়াতাড়ি যেন হয় এবং আপনারাও কিন্তু চাইবেন এবং ভগবানের কাছে এই প্রার্থনা করলে এই প্রার্থনা দেখবেন একদিন ফল নিয়েই আসবে। এবং সেদিন আমি কমিউনিটি ট্যাবে বড় বড় করে লিখব, আমার বলা এই ঘটনাতে যে ক্রিমিনাল ছিল সেই ক্রিমিনাল শেষ দড়ি লেগেছে। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং, রীতিমতন পুলিশের গলায় দড়ি পেঁচিয়ে তাকে ঘোরানো হয়েছে এই রকম একটা পেঁচানো কেস, ট্রু ক্রাইম কেরালার হিস্ট্রিতে ওয়ান অফ দ্য রেয়ারেস্ট কেস ছিল। তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা যদি আমার কাছ থেকে শুনতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আজকের ঘটনা যদি ভালো লাগে একটা লাইক করুন, একটা কমেন্ট করুন এবং শেয়ার করে দিন বন্ধুদের গ্রুপে। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এই রকম ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।